উচ্চ মাধ্যমিক 2025 সালের কেমিস্ট্রির গুরুত্বপূর্ণ একটা পার্ট ইনঅর্গানিক কেমিস্ট্রির মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার পাশাপাশি সেই প্রশ্নগুলোর ডিটেল অ্যানালাইসিস কিন্তু এই ভিডিওতে আমরা করব। দেখো, ইনঅর্গানিক কেমিস্ট্রি তোমাদের এটি গুরুত্বপূর্ণ পার্ট ক্লাস 12-এর কেমিস্ট্রিতে। এখানকার প্রশ্নগুলো ম্যাক্সিমামে কিন্তু দেখো ইম্পর্ট্যান্ট রয়েছে এবং এর পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের অনেক প্রশ্ন কিন্তু আমরা অ্যাড করেছি। চলো ডিটেলস আমরা অ্যানালাইসিস করে বুঝি। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে যতটা পারছো পড়াশোনা করো, যতটা পারছো ওইটাকে রিভিশন করো। কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি বা অন্যান্য সাবজেক্ট নিয়ে একদম টেনশন করো না, যতটা সময় পাচ্ছ পড়ো। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। চলো আমরা শুরু করছি ইনঅর্গানিক কেমিস্ট্রির মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ডিটেল অ্যানালাইসিস। ফার্স্ট চ্যাপ্টার মৌলের পৃথককরণের সাধারণ নীতি এবং পদ্ধতিসমূহ। এই চ্যাপ্টারের প্রত্যেকটা কোয়েশ্চেনই তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং এখানে যত কোয়েশ্চেন দেওয়া আছে সবই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তো অবশ্যই ভালো করে বুঝবে। দেখো, এই চ্যাপ্টারের ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, বায়ার পদ্ধতিতে বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনা প্রস্তুতি সংশ্লিষ্ট সমিত রাসায়নিক সমীকরণ লেখো। দেখো, এই কোয়েশ্চেনটি 2018-তে এসেছে। দেখো, বায়ার পদ্ধতিতে অবিশুদ্ধ বক্সাইট থেকে বিশুদ্ধ অ্যালুমিনা অর্থাৎ বিশুদ্ধ অ্যালুমিনাম সংকেত হচ্ছে Al2O3 এটি তৈরি করা হয় বা অ্যালুমিনা প্রস্তুত করা যায়। আচ্ছা, বক্সাইডে কী হয় বলো তো? অপদ্রব্য হিসেবে সাধারণত আয়রন অক্সাইড অর্থাৎ Fe2O3, তারপরে Fe2O3, তারপর হচ্ছে সিলিকা অর্থাৎ SiO2 সিলিকা, তারপর টাইটেনিয়াম অক্সাইড TiO2 মিশ্রিত অবস্থায় থাকে। এবার বিচূর্ণ আকরিকের মধ্যে আমরা কি করব বলো তো? গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ NaOH দ্রবণ সহ 35 থেকে 36 বার চাপে, টেম্পারেচারটা মনে রাখবে 200 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব। ঠিক আছে, এবার উত্তপ্ত করার ফলে অ্যালুমিনা কি হবে? অ্যালুমিনের যৌগে এবং সিলিকা যেটা রয়েছে সিলিকেট যৌগ গঠনের মাধ্যমে কিন্তু দ্রবীভূত হয়ে যাবে। এবার Fe2O3 যেটা রয়েছে Fe2O3 তারপর TiO2 এগুলো কিন্তু অদ্রবীভূত অবস্থায় থাকবে, অর্থাৎ এগুলো কিন্তু দ্রবীভূত হবে না। এরপরে আমরা কি করব? ফিল্টার করব। ঠিক আছে, ফিল্টার করার পর যে অদ্রবীভূত অপদ্রব্যগুলি ছিল সেগুলিকে বাদ দিয়ে দেব। ঠিক আছে, এবার এরপরে ওই অপদ্রব্যে বা ওই যে দ্রবণটা রয়েছে তার মধ্যে কি করব? কার্বন ডাই অক্সাইড গ্যাস যদি চালনা করি তাহলে অ্যালুমিনের যৌগ আর্দ্র বিশ্লেষিত হয়ে যাবে এবং আর্দ্র বিশ্লেষিত হয়ে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ AlOH হিসেবে কিন্তু অধক্ষিপ্ত হয়ে যাবে। আর পরিস্রাবনের মাধ্যমে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে আমরা পৃথক করে কি করব? 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করেই বিশুদ্ধ অ্যালুমিনা উৎপন্ন হয়ে যাবে। তাহলে এখানে দেখো সমিত রাসায়নিক সমীকরণ তোমাদের দিতে হবে। তাহলে প্রথমতই বক্সাইট মানে কি Al2O3 অ্যালুমিনা প্লাস কী নেব? 2 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড। তো এর থেকে কি উৎপন্ন হবে? 2 অণু NaAlO2 উৎপন্ন হবে। ঠিক আছে, এটা কিন্তু দ্রবীভূত অবস্থায় থাকবে NaAlO2। ওকে, প্লাস হচ্ছে কি জল, সাইড প্রোডাক্ট হিসেবে কিন্তু জল উৎপন্ন হবে। এরপরে খনিজ মল যেটা রয়েছে, খনিজ মল কি? সিলিকা। দেখো, SiO2 অর্থাৎ খনিজ মল, তাহলে কি SiO2 প্লাস 2 অণু কি উৎপন্ন হবে? 2 অণু নিতে হবে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH। এবার এখান থেকে দেখো Na2SiO3 উৎপন্ন হবে, এটাও কিন্তু দ্রবীভূত অবস্থা থাকবে আর সাইড প্রোডাক্ট হিসেবে কি উৎপন্ন হবে? জল H2O। এবার দেখো, এবার এখানে যেটা আমাদের প্রথমত উৎপন্ন হয়েছিল NaAlO2, ঠিক আছে, এবার এখান থেকে NaAlO2 প্লাস 2 অণু জল, এটা যদি আমরা আর্দ্র বিশ্লেষণ ঘটাই বা হিট দিই তাহলে এক্ষেত্রে কি উৎপন্ন হবে? এই যে আমাদের যেটা রয়েছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ AlOH এটার অধক্ষিপ্ত অর্থাৎ নিচের দিকে অ্যারো হবে, প্লাস কি উৎপন্ন হবে? সাইড প্রোডাক্ট সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। আচ্ছা, এরপরে কি হবে? দেখো, এরপর যে 2 অণু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড রয়েছে এটাকে আমরা কি করব? উপরেই বললাম প্রথমে 1100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার নেব আর হিট, তাই তো? দিলে পরে আমরা বিশুদ্ধ অ্যালুমিনা অর্থাৎ Al2O3 আর সাইড প্রোডাক্ট হিসেবে 3 অণু জল পেয়ে যাব। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এটা ভালো করে দেখে রাখবে। বায়ার পদ্ধতিতে বক্সাইট থেকে অ্যালুমিনা নিষ্কাশনের পদ্ধতি। ওকে, এরপর চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, কোন ধরনের আকরিকের গাঢ়ীকরণে ফেনাভাসন পদ্ধতি প্রয়োগ করা হয়? আচ্ছা, দেখো কি মূলত সালফাইড আকরিকের ক্ষেত্রে কিন্তু গাঢ়ীকরণে ফেনাভাসন পদ্ধতি ব্যবহার করা হয় বা প্রয়োগ করা হয়।
দেখো নেক্সটে বলেছে থার্মিট মিশ্রণ কি, এর একটি ব্যবহার উল্লেখ করো। দেখো এই কোয়েশ্চেনটা যে আছে 2-এর 1 আর 2 এই দুটো কোয়েশ্চেনে কিন্তু 2019 এসেছিলো, তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য, অবশ্যই ভালো করে বুঝবে। দেখো থার্মিট মিশ্রণ আমরা কাকে বলি, 3 ভাগ Fe2O3 আর 1 ভাগ অ্যালুমিনিয়াম চূর্ণের মিশ্রণকে কিন্তু থার্মিট মিশ্রণ বলা হয়। এবার আমরা যদি বলি থার্মিট মিশ্রণের ব্যবহার কি, থার্মিট পদ্ধতিতে আমরা উৎপন্ন গলিত আয়রনকে কী করতে পারি, ধাতু জোড়া দেওয়ার কাজে কিন্তু ব্যবহার করতে পারি। যেমন রেল লাইন বা যন্ত্রের যে ফাটল আছে সেটা জোড়া লাগার কাজে আমরা হচ্ছে থার্মিট মিশ্রণ পদ্ধতি প্রয়োগ করি। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, তড়িৎ বিশ্লেষক পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য মিশ্রণের সংযুক্তি লেখো। এই পদ্ধতিতে তড়িৎতারগুলিতে সংগঠিত রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো। দেখো এই কোয়েশ্চেনটাও 2015-তে এসেছিলো, তো এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তো অবশ্যই ভালো করে বুঝবে। আচ্ছা দেখো এক্ষেত্রে আমাদের বিশুদ্ধ অ্যালুমিনা আছে, বিশুদ্ধ অ্যালুমিনার সংকেত কি Al2O3, এর থেকে আর হচ্ছে ফ্লোস্পার এবং ক্রায়োলাইট। এই পদ্ধতিতেই তড়িৎদ্বারগুলির যে সংগঠিত রাসায়নিক বিক্রিয়াগুলি হবে সেগুলি হচ্ছে, দেখো কি হবে, প্রথমত অ্যালুমিনিয়াম 3+, Al3+ লিকুইড, ঠিক আছে, লিকুইড ফর্মে থাকবে, ব্র্যাকেটে L প্লাস হচ্ছে 3 অণু ইলেকট্রন থেকে এই ক্ষেত্রে কি উৎপন্ন হবে, অ্যালুমিনিয়াম লিকুইড ফর্মে উৎপন্ন হবে। এটা হচ্ছে আমাদের ক্যাথোড বিক্রিয়া, ঠিক আছে, কি উৎপন্ন হবে, L ব্র্যাকেটে স্মল l মানে লিকুইড ফর্ম। এবার অ্যানোড বিক্রিয়ার ক্ষেত্রে কি হবে, কার্বন কি হয়, কার্বন অবশ্যই সলিড হবে, ঠিক আছে, C ব্র্যাকেটে S প্লাস কি উৎপন্ন হবে, প্লাস আমরা নেব O2-, এটা কিন্তু লিকুইড ফর্ম, তাহলে O2- ব্র্যাকেটে লিকুইড অ্যারো, এর থেকে উৎপন্ন হবে কার্বন মনোক্সাইড অর্থাৎ CO গ্যাসের ফর্মে, ব্র্যাকেটে গ্যাস প্লাস হচ্ছে 2 অণু ইলেকট্রন, এবং কার্বন ব্র্যাকেটে সলিড প্লাস 2 অণু O2- যদি লিকুইড নিই তাহলে সেক্ষেত্রে উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড। তাহলে কি বললাম, কার্বন ব্র্যাকেটে সলিড প্লাস 2 অণু O2- ব্র্যাকেটে লিকুইড, এর থেকে উৎপন্ন হবে CO2 ব্র্যাকেটে গ্যাস প্লাস 4 অণু ইলেকট্রন। তাহলে এটা কিন্তু হচ্ছে তড়িৎদ্বারগুলিতে সংগঠিত যে রাসায়নিক বিক্রিয়া সেগুলি। আর তো সংযুক্তি তো বললাম, সংযুক্তি বিশুদ্ধ অ্যালুমিনা, ফ্লোস্পার আর হচ্ছে ক্রায়োলাইট। ওকে, এরপর দেখো নেক্সট কোয়েশ্চেনে বলেছে জিঙ্ক ব্লেন্ড আকরিককে কার্বন বিজারণের আগে তাপজারিত করা হয় কেন, সমিত রাসায়নিক সমীকরণ সহ উদাহরণ দাও। দেখো তাপজারণ প্রক্রিয়ায় উচ্চতর উষ্ণতায় অতিরিক্ত বায়ুর উপস্থিতিতে জিঙ্ক ব্লেন্ড, ঠিক আছে, জিঙ্ক ব্লেন্ডের সংকেত কি ZnS, জারিত হয়ে বিজারণযোগ্য জিঙ্ক অক্সাইড, আচ্ছা বিজারণযোগ্য জিঙ্ক অক্সাইডের সংকেত কি ZnO, এটাতে পরিণত হয়ে যায়। এবার এটা পরবর্তী ধাপে কি উৎপন্ন করে, পরবর্তী ধাপে কার্বন বিজারিত হয়ে, অর্থাৎ কার্বন বিজারণ যে প্রক্রিয়া রয়েছে সেটার মাধ্যমে এটা বিজারিত হয়ে জিঙ্কে পরিণত হয়। আর এছাড়াও তাপজারণের ফলে আকরিক যেটা রয়েছে সেটা সছিদ্র আর হচ্ছে ফাঁপা হয়, ফলে পরবর্তী পর্যায়ে কার্বন বিজারণ সহজে সম্পন্ন হয়। তাহলে দেখো রিয়াকশনটা যে 2 অণু ZnS অর্থাৎ জিঙ্ক ব্লেন্ড প্লাস 3 অণু অক্সিজেন, এটা তাপজারণ করব, ঠিক আছে, তাহলে 2 অণু ZnS অর্থাৎ জিঙ্ক ব্লেন্ড প্লাস 3 অণু অক্সিজেন 3O2, এটা যদি আমরা তাপজারণ করি তাহলে এর থেকে 2 অণু ZnO অর্থাৎ জিঙ্ক অক্সাইড আর 2 অণু কি উৎপন্ন হবে, সালফার ডাই অক্সাইড, এটা গ্যাস আকারে বেরিয়ে যাবে, অর্থাৎ 2 অণু SO2, এটা গ্যাস ফর্মে বেরোবে। এরপরে দেখো ZnO যেটা রয়েছে কার্বনের সাথে রিয়াকশন করবে, ঠিক আছে, তাহলে জিঙ্ক অক্সাইড ZnO প্লাস কার্বন, এর থেকে উৎপন্ন হবে জিঙ্ক প্লাস কার্বন মনোক্সাইড অর্থাৎ CO গ্যাস ফর্মে বেরিয়ে যাবে। তো এটাই হচ্ছে একটি ইসের ফর্ম, তাপজারণের ফলে এটি উৎপন্ন হবে। ওকে, দেখো নেক্সটে বলেছে ম্যালাকাইট কি, এর সংকেত লেখো। দেখো 4-এর এই যে কোয়েশ্চেন দুটো আছে এই দুটোই কোয়েশ্চেনই কিন্তু 2016-তে এসেছিলো। দেখো ম্যালাকাইট হলো কপারের একটি আকরিক, আর এর সংকেতটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এর সংকেতটা হবে CuCO3.CuOH2, কি বললাম, CuCO3 সাফিক্সে .CuOH2 হবে, এটা কিন্তু ম্যালাকাইটের সংকেত। আর ম্যালাকাইট কি, কপারের একটা আকরিক, এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এরপর নেক্সট কোশ্চেন। দেখো নেক্সট কোয়েশ্চেনে বলেছে আয়রন নিষ্কাশনে ক্ষারীয় বিকালক ও কপার নিষ্কাশনে আম্লিক বিকালক ব্যবহার করা হয় কেন। এই কোয়েশ্চেনটা মোটামুটি ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা পড়ে রাখবে। দেখো এর কারণ হচ্ছে লোহার
আকরিকের সঙ্গে কিন্তু খনিজ মল হিসেবে সিলিকা অর্থাৎ SiO2 মিশ্রিত অবস্থায় থাকে। হ্যাঁ, আর এটি হচ্ছে কি, সিলিকা হচ্ছে একটি আম্লিক অক্সাইড। এবার দেখো এর অপসারণের জন্য সেজন্য আমাদের কি ব্যবহার করতে হবে, আমাদের ক্ষারকীয় বিগালক। আচ্ছা, ক্ষারকীয় বিগালকের উদাহরণ যদি বলো তাহলে কি হবে, ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ CaO হবে। ঠিক আছে, তাহলে ক্ষারকীয় বিগালকের কিন্তু প্রয়োজন হয়। এবার অপরপক্ষে তুমি বলতে পারো তামার আকরিকে খনিজ মল হিসেবে কিন্তু ফেরাস অক্সাইড অর্থাৎ FeO মিশ্রিত অবস্থায় থাকে। আচ্ছা, যেহেতু এক্ষেত্রে কি রয়েছে, ফেরাস অক্সাইড অর্থাৎ Fe2 মিশ্রিত অবস্থায় আছে, আর এটা একটা কি, এটা একটা ক্ষারকীয় অক্সাইড, সেজন্য এর অপসারণের জন্য আমরা আম্লিক বিগালক ব্যবহার করব। আচ্ছা, একটা আম্লিক বিগালকের যদি উদাহরণ তোমাকে বলে তাহলে কি হবে, SiO2 অর্থাৎ সিলিকা হবে একটি আম্লিক বিগালকের উদাহরণ। এটা কিন্তু অনেক সময় কোশ্চেন দেয়, MCQ বাকারে হোক ACQ বাকারে, যে একটি ক্ষারকীয় বিগালকের উদাহরণ দাও, তাহলে তোমরা কিন্তু বলবে সিলিকা। আর যদি বলে ক্ষারকীয় বিগালক হবে তাহলে কি হবে, যে হচ্ছে সিলিকা। আর যদি বলে আম্লিক বিগালক হবে সিলিকা SiO2, আর ক্ষারকীয় বিগালক হবে ফেরাস অক্সাইড FeO। ওকে, তাহলে এটা কি, এটা হচ্ছে একটা ক্ষারকীয় অক্সাইড। এটা কিন্তু MCQ আকারে কোশ্চেন দেয়। চলো নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে দেখো, অ্যাসিড বেসিমার পদ্ধতিতে লোহা বিশুদ্ধিকরণে সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়াগুলি লেখো। তারপরে দ্বিতীয়ত বলেছে একটি আম্লিক বিগালকের নাম লেখো। এটা মিস বলে দিয়েছেন, এটা দেখো 2015-তে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, কপার ম্যাটের সংযুক্তি লেখো। তারপরে বলেছে কপার ম্যাট থেকে কপার নিষ্কাশনে সংগঠিত বিক্রিয়াগুলির সমিত সমীকরণ লেখো। এই কোয়েশ্চেনটি দেখো 2019-এ এসেছে। নেক্সট কোয়েশ্চেন, কপার নিষ্কাশনে কোনো বিজারকের প্রয়োজন হয় না কেন? এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, সালফাইড আকরিকের গাঢ়ীকরণের জন্য ফেনাভাসন পদ্ধতি প্রয়োগ করা হয় কেন? তারপরে নেক্সট কোয়েশ্চেন, কিছু ধাতুকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় কেন? তারপরে নেক্সট কোয়েশ্চেন, বক্সাইটের বিশোধন প্রাপ্ত অ্যালুমিনার কার্বন বিজারণ করে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায় না কেন? এরপরের কোয়েশ্চেন দেখো, অ্যালুমিনা থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্রায়োলাইট ও ফ্লুসপারের ভূমিকা লেখো। দেখো ক্রায়োলাইট অর্থাৎ গলিত ক্রায়োলাইট কিন্তু অ্যালুমিনার অর্থাৎ Al2O3 যেটা রয়েছে সেটা দ্রাবক রূপে কাজ করে, আর গলিত ক্রায়োলাইটে দ্রবীভূত অ্যালুমিনা অর্থাৎ Al2O3 এর আয়নিত হওয়ার প্রবণতাও বৃদ্ধি পেয়ে যায়, ফলে মিশ্রণটি যে তড়িদের সুপরিবাহী হয়, অর্থাৎ এক্ষেত্রে তড়িৎ পরিবহনের হার বেড়ে যায়। এবার ফ্লোস্পার কী করে, ফ্লোস্পারের উপস্থিতিতে গলিত যে মিশ্রণ রয়েছে তার সান্দ্রতা কিন্তু হ্রাস পায়, ফলে মিশ্রণের তারল্য বৃদ্ধি পায়। সান্দ্রতা হ্রাস পাওয়া মানে কি, সেই মিশ্রণটার তারল্য অর্থাৎ তরলতা বৃদ্ধি পাবে, অর্থাৎ মিশ্রণটা কী হয়ে যাবে, গলিত হয়ে যাবে। এরপরের কোয়েশ্চেন দেখো, স্পাইজেল এর ভূমিকা লেখো। আচ্ছা, স্পাইজেলের ভূমিকা হলো, স্পাইজেলে উপস্থিত কার্বন আর ম্যাঙ্গানিজ গলিত স্টিলে দ্রবীভূত অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে। এবার বিক্রিয়া করে কি করে, অক্সিজেনকে বাদ দিয়ে দেয় অর্থাৎ অপসারিত করে। এছাড়াও স্পাইজেলে যে কার্বন আর ম্যাঙ্গানিজ রয়েছে সেটা গলিত আয়রনে দ্রবীভূত হয়ে উপযুক্ত পরিমাণ কি করে, কার্বন সরবরাহ করতে পারে, ফলে আয়রন কি হয়, স্টিলে পরিণত হয়ে যায়। এরপরের কোয়েশ্চেন দেখো, খনিজ মল ও ধাতু মলের মধ্যে পার্থক্য লেখো। এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তো অবশ্যই ভালো করে বুঝবে। এটা কিন্তু তোমাদের আসতেও পারে, তো অবশ্যই ভালো করে বুঝে নেবে কিন্তু। দেখো আকরিকের মধ্যে প্রয়োজনীয় ধাতু বা যদি ধাতব যৌগটার সঙ্গে অশুদ্ধি মিশে থাকে, অশুদ্ধি বলতে কী কী, যেমন মাটি, বালি বা বিভিন্ন অন্য কোনো যৌগ যদি মিশ্রিত থাকে তাহলে তাদেরকে আমরা বলি খনিজ মল। আর ধাতুমল কি, ধাতুমল হলো যে বিগলন প্রক্রিয়ায় আকরিক মধ্যস্থ খনিজ মল বা অপদ্রব্যগুলি বিগালকের সঙ্গে বিক্রিয়ায় যে গলিত পদার্থ উৎপন্ন করে সেটা হচ্ছে ধাতুমল। আচ্ছা, খনিজ মল কী হবে বলো তো, আম্লিক বা ক্ষারীয় হতে পারে। আচ্ছা, যদি একটা আম্লিক খনিজ মলের উদাহরণ চাও তাহলে সেটা হবে সিলিকা অর্থাৎ SiO2, আর যদি ক্ষারকীয় বা ক্ষারীয় খনিজ মলের উদাহরণ চাও সেটা হবে ফেরাস অক্সাইড অর্থাৎ FeO হচ্ছে ফেরাস অক্সাইড। আর ধাতুমল কি হয়, ধাতুমল কিন্তু লবণ শ্রেণীর যৌগ হয়। তাহলে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্থক্য। এর পাশাপাশি তোমাদের এবারের জন্য ইম্পর্টেন্ট একটা যে পার্থক্য রয়েছে সেটা হচ্ছে বশীকরণ আর তাপজারণের মধ্যে পার্থক্য। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা দেখো, বশীকরণ কি, বশীকরণ প্রক্রিয়ায় আকরিক ওর কী করে, গলনাঙ্কের চেয়ে কিন্তু কম উষ্ণতায় পরিমিত বায়ু প্রবাহে উত্তপ্ত হয়, অর্থাৎ ওর যে যতটা কি বলে, ওই আকরিকের যেটা গলনাঙ্ক রয়েছে তার থেকেও কিন্তু কম উষ্ণতায় সেটার বায়ু প্রবাহ দিতে হবে। আর তাপজারণের ক্ষেত্রে কি হয়, এই আকরিকের ক্ষেত্রে মানে বশীকরণে যতটা তাপমাত্রা কম হয় তার থেকেও কম
তাপজারণের ক্ষেত্রে তাপমাত্রা আমাদের প্রয়োগ করতে হবে। এছাড়াও ভস্মীকরণ প্রক্রিয়ায় অধিকাংশ ক্ষেত্রেই কী হয় বলো তো, আকরিক থেকে বিভিন্ন উদ্বায়ী অপদ্রব্য কিন্তু অপসারিত হয়, কিন্তু এক্ষেত্রে আকরিকটি নিজে জারিত হয় না। আর তাপজারণের ক্ষেত্রে কী হয়, তাপজারণ প্রক্রিয়ার ক্ষেত্রে আকরিক থেকে বিভিন্ন উদ্বায়ী পদার্থের অপসারণ ঘটে, আর এক্ষেত্রে আকরিকটি কিন্তু জারিত হয়ে যায়। আর ভস্মীকরণ প্রক্রিয়াটি শোধক হাইড্রোক্সাইড আর কিসের ক্ষেত্রে, কার্বনের যৌগের ক্ষেত্রে উপযোগী। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। কিসের ক্ষেত্রে, শোধক অক্সাইড আর হচ্ছে কার্বনের যৌগের ক্ষেত্রে উপযোগী। এটা কি ভস্মীকরণ পদ্ধতি। আর তাপজারণ হচ্ছে সালফাইড আকরিকের ক্ষেত্রে উপযোগী। এর পরের কোয়েশ্চেন দেখো, লোহা নিষ্কাশনে ক্ষারীয় বিগালক ব্যবহৃত হয়, কিন্তু তামা নিষ্কাশনের ক্ষেত্রে আম্লিক বিগালক ব্যবহৃত হয় কেন? নেক্সট কোয়েশ্চেন দেখো, CuO কপার অক্সাইড কার্বন দ্বারা বিজারিত হয়, কিন্তু ক্যালসিয়াম অক্সাইড কার্বন দ্বারা বিজারিত হয় না, ব্যাখ্যা করো। আচ্ছা দেখো, এর কারণ কি? এর কারণ হচ্ছে উচ্চ পরা তড়িৎধর্মিতা। ঠিক আছে, উচ্চ পরা তড়িৎধর্মিতার জন্য ক্যালসিয়াম এর অক্সিজেনের প্রতি কিন্তু তীব্র আসক্তি থাকে। এবার তীব্র আসক্তির জন্যই ক্যালসিয়াম অক্সাইড যৌগটা কিন্তু অত্যন্ত সুস্থিত প্রকৃতির হয়, অর্থাৎ অনেক স্ট্যাবল প্রকৃতির হয়। সেজন্যই এটি কী করে, ক্যালসিয়াম অক্সাইডকে কিন্তু আমরা কার্বন দ্বারা বিজারিত করা যায় না। এবার অপরপক্ষে যদি বলি ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইডকে কার্বন দ্বারা যদি বিজারিতও করি, তাহলে বিজারিত করলে পরে কি উৎপন্ন হয় বলো তো, কার্বন, ক্যালসিয়াম কি করে, কার্বনের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বাইড অর্থাৎ CaC2 যৌগ উৎপন্ন করে দেয়। এবার অন্যদিকে যদি আমরা বলি কপারের ক্ষেত্রে কিন্তু পরা তড়িৎধর্মিতা ক্যালসিয়াম যেটা রয়েছে, ক্যালসিয়াম অপেক্ষা কিন্তু কম হয়। এবার কম হওয়ার জন্য এর কি হয়, এর অক্সিজেনের প্রতি বেশি আসক্তিও থাকে না, বা আসক্তিও কি হয়, অপেক্ষাকৃত কম হয়। সেজন্যই কপার অক্সাইড কার্বন দ্বারা কিন্তু সহজেই বিজারিত হয়ে যায়। এই কোয়েশ্চেনটা দেখো, তোমাদের এ বছর যারা 2025-এ এক্সাম দেবে তাদের জন্য এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট। তো অবশ্যই দেখে রাখবে, কোয়েশ্চেনটা ভালো করে পড়ে রাখবে, বুঝলে? আর মিস যেটা বুঝিয়ে দিয়েছে অবশ্যই ভালো করে বুঝে নেবে, কারণ মিস খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে তাপজারণ ও ভস্মীকরণ এর মধ্যে পার্থক্য লেখো। মিস এটা আগেই বুঝিয়ে দিয়েছিলেন। চলো এবার নেক্সট চ্যাপ্টার দেখো, পি ব্লক মৌলসমূহ। পি ব্লক মৌলসমূহের ফার্স্ট কোয়েশ্চেন দেখো, হিলিয়াম কোনো যৌগ তৈরি করে না কেন? আচ্ছা দেখো, হিলিয়াম কোনো যৌগ না করার রিজনগুলি। ক্ষুদ্র আকার হিলিয়ামের কি, আমরা জানি হিলিয়াম এর আকার কিন্তু খুবই ছোট হয়। আচ্ছা, এবার এর আকার ছোট হওয়ার জন্য এর আয়োনাইজেশন এনথালপি অত্যন্ত উচ্চমানের হয়, কারণ আমরা জানি যদি কোনো মৌলের আকার ছোট হয় বা ক্ষুদ্র হয়, তাহলে তার আয়োনাইজেশন এনথালপি কিন্তু অনেক উচ্চমানের হয়। এবার দেখো, এক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ এনথালপি কি হয়, পজিটিভ প্রকৃতির হয়, অর্থাৎ ধনাত্মক প্রকৃতির হয়। আর এর যদি বলো ডি অরবিটাল, মানে যোজ্যতা কক্ষের ডি অরবিটাল কিন্তু থাকে না, অর্থাৎ ডি অরবিটালের অনুপস্থিতি এক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই সমস্ত কারণগুলির জন্যই হিলিয়াম কিন্তু কোনো যৌগ গঠন করতে পারে না। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, মিশ্র অক্সাইডের একটি উদাহরণ দাও, এটিকে মিশ্র অক্সাইড বলা হয় কেন? তারপরে বলেছে দেখো H2SO3 এর গঠন আঁকো। এই কোয়েশ্চেনটা দেখো 2018-তে এসেছিলো, এই যে একে যে 3টে কোয়েশ্চেনে কিন্তু 2018-তে এসেছিলো। তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই ভালো করে দেখবে। দেখো H2SO3 আমরা যদি গঠন আঁকি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা গঠন, তো ভালো করে দেখবে। তো দেখো প্রথমত এস, উপরে দেখো কি হবে, এক জোড়া হচ্ছে লোন পেয়ার থাকবে, এদিকে ডাবল বন্ড ও হবে, তারপর ওইদিকে সিঙ্গেল বন্ড HO বা OH, আর হচ্ছে এদিকে OH। এটা কিন্তু H2SO4 এর SO3 সংকেত। এক্ষেত্রে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় সালফিউরাস অ্যাসিড। এর পাশাপাশি তোমরা সালফিউরিক অ্যাসিড, তারপর হচ্ছে থায়োসালফিউরিক অ্যাসিড, এগুলোর কিন্তু গঠন দেখে রাখবে। তারপর হচ্ছে পারক্সো ডাইসালফিউরিক অ্যাসিড, বা যেটাকে আমরা বলি মার্শালের অ্যাসিড। তারপরে ডাইথায়োনিক অ্যাসিড, এটারও গঠন দেখে রাখবে। তারপর উলিয়াম, যেটাকে আমরা কি বলি পাইরোসালফিউরিক অ্যাসিড, এটার গঠনও দেখে রাখবে, ঠিক আছে। তারপরে পারক্সো মনোসালফিউরিক অ্যাসিড, যেটাকে আমরা বলি ক্যারোর অ্যাসিড, এইগুলো কিন্তু গঠন তোমরা সবগুলি দেখে রাখবে। এগুলোকে আমরা কি বলি, সালফারের অক্সো অ্যাসিড সমূহ। এগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের গঠন চাইবে, তো সেজন্য ভালো করে দেখে রাখবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, রাসায়নিকভাবে NH3 এবং NH3 এর মধ্যে পার্থক্য কিভাবে নিরূপণ করবে? দেখো এখানে NH3 না, এখানে HN3 আর NH3 এর মধ্যে পার্থক্য বলেছে। দেখো, গাঢ় অ্যামোনিয়া দ্রবণে আমরা যদি সিক্ত একটি কাচদণ্ডকে গাঢ় HCl পূর্ণ বোতল অর্থাৎ গাঢ়
হাইড্রোক্লোরিক অ্যাসিড পূর্ণ বোতলের কাছে আনি তাহলে কিন্তু দেখবে সাদা ধোঁয়ার সৃষ্টি হয়ে যায়। এবার হাইড্রোজেন ক্লোরাইড অর্থাৎ HCl আর অ্যামোনিয়া গ্যাস মানে NH3 গ্যাস পরস্পরের সংস্পর্শে এসে কী করে, অ্যাসিড ক্ষারক যে বিক্রিয়া রয়েছে সেটার মাধ্যমে অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা শুষ্ক কণা উৎপন্ন করে, যা কী করে সাদা ধোঁয়ার সৃষ্টি করে। এবার দেখো এক্ষেত্রে আমরা রিয়াকশনটা দেখে নিই। তাহলে এক্ষেত্রে অ্যামোনিয়া NH3 ব্র্যাকেটে গ্যাস প্লাস HCl অর্থাৎ ব্র্যাকেটে গ্যাস, তার মানে কি অ্যামোনিয়া আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডও বলতে পারো, এই দুটো রিয়েকশন করে কি উৎপন্ন করছে, NH4Cl ব্র্যাকেটে সলিড মানে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেজন্য ভালো করে দেখবে। তাহলে কি উৎপন্ন হলো, অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো। ওকে, তাহলে কি অ্যামোনিয়াম ক্লোরাইড। চলো নেক্সট কোয়েশ্চেন দেখি, নিচের কোনটির অস্তিত্ব নেই এবং কেন। এখানে কি কি বলেছে দেখো, XeOF4, NeF2, XeF2 আর XeF6। আচ্ছা দেখো NeF2, এক্ষেত্রে যে নিয়ন F2 রয়েছে এটার কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না। কেন? কারণ দেখো আমরা যদি নিয়নের পরমাণু ক্রমাঙ্ক যদি দেখি তাহলে Z এর মান কত হয় বলো তো, 10। এবার যদি যেহেতু 10 তাহলে এর ইলেকট্রন বিন্যাস কী হবে, ইলেকট্রন বিন্যাস হবে 1:2, 2s2, 2p6, তাহলে 10 কভার হয়ে গেল, 1:2, 2s2, 2p6। ওকে, এবার দেখো এক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষ যেটা রয়েছে, এই সর্ববহিস্থ কক্ষে কিন্তু কোনো ফাঁকা ডি অরবিটাল নেই। এবার যেহেতু ফাঁকা অরবিটাল নেই সেজন্যই এক্ষেত্রে কী হবে, ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে বিজোড় ইলেকট্রন সৃষ্টির কিন্তু কোনো সুযোগও থাকবে না। সেজন্য নিয়ন কি করবে, F2 বা ফ্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে NeF2 গঠন করতে পারবে না। তাহলে মানে এক্ষেত্রে মেন যেটাই কি, ডি অরবিটাল নেই। যেহেতু ডি অরবিটাল নেই তাহলে কি করবে, ফ্লোরিনের সাথে যুক্তই হতে পারবে না এবং যুক্ত না হওয়ার জন্য NeF2 গঠন করতে পারবে না। এবার বাকি যে মৌলগুলি রয়েছে অর্থাৎ XeOF4, তারপর হচ্ছে XeF2, XeF6, এগুলোর ক্ষেত্রে এর ক্ষেত্রে কিন্তু ডি অরবিটাল রয়েছে। এবার ডি অরবিটাল থাকার জন্য এরা ফ্লোরিনের সাথে অবশ্যই কি করবে, যুক্ত হয়ে এই যৌগগুলি গঠন করবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, KHF2 লবণ বর্তমান কিন্তু KHCl2, KHBr2 এবং KHI2 লবণ সমূহের অস্তিত্ব নেই কেন। আচ্ছা দেখো এটাও কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কনসেপ্টটা কিন্তু তোমাদের খুব ভালো কাজে লাগবে। দেখো উচ্চ তড়িৎ, আচ্ছা আমরা কি জানি, ফ্লোরিন, তাই তো, ফ্লোরিনের কি হয়, উচ্চ তড়িৎ ঋণাত্মকতা থাকে। এবার ফ্লোরিনের ক্ষুদ্র আকারও থাকে, তাই না। এবার এ দুটো কারণের জন্যই ফ্লোরিন পরমাণু তথা ফ্লোরাইড আয়ন বলতে পারো। আচ্ছা ফ্লোরাইড আয়ন বলতে আমরা কাকে বুঝি, F- বুঝি, ঠিক আছে। এবার ফ্লোরাইড আয়নের হাইড্রোজেন বন্ধন গঠনের কিন্তু প্রবণতাও অত্যন্ত বেশি হয়। তাহলে কি কি, একটা হচ্ছে উচ্চ তড়িৎ ঋণাত্মকতার জন্য আর হচ্ছে ক্ষুদ্র আকারের জন্য। এবার এই কারণেই তরল HF অর্থাৎ হাইড্রোজেন ফ্লোরাইড এর মধ্যে যদি আমরা পটাশিয়াম ফ্লোরাইড মানে KFকে যোগ করি তাহলে KF এর একটা আয়নী ভবনের ফলে F- আয়ন যেটা রয়েছে সেটা HF অর্থাৎ হাইড্রোজেন ফ্লোরাইডের সঙ্গে আন্তঃআণবিক একটা হাইড্রোজেন বন্ধন গঠন করবে। এবার এটার গঠনের মাধ্যমেই যুক্ত হয়ে একটা সুস্থিত বাইফ্লোরাইড আয়ন HF2- গঠন করবে, ঠিক আছে। তো দেখো এক্ষেত্রে কিন্তু রিয়াকশনটা মোস্ট ইম্পর্টেন্ট, তো রিয়াকশনটা অবশ্যই দেবে অর্থাৎ KF পটাশিয়াম ফ্লোরাইড, ঠিক আছে। KF উভমুখী চিহ্ন, রিভার্সিবল সাইন কি উৎপন্ন করবে, K প্লাস প্লাস হচ্ছে F- আয়ন, এই দুটো আয়ন উৎপন্ন করবে, পটাশিয়াম প্লাস আর হচ্ছে ফ্লোরিন মাইনাস। এবার দেখো F- প্লাস যদি আমরা HF ধরি তাহলে এক্ষেত্রে F একটা জটিল যৌগ বা জটিল আয়ন বলতে পারো, জটিল যৌগ উৎপন্ন করবে F.H বন্ড F⁻⁻। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেটা রিয়াকশনটা আসবে সেটা হবে KF প্লাস HF। KF অর্থাৎ পটাশিয়াম ফ্লোরাইড প্লাস হাইড্রোজেন ফ্লোরাইড, এর থেকে কি উৎপন্ন হবে, KHF2, ঠিক আছে, এটা উৎপন্ন হবে। এবার যেহেতু এটা উৎপন্ন হলো তাহলে আমরা বলতেই পারি KHF2 লবণের অস্তিত্ব তাহলে আছে। এবার অপেক্ষাকৃত যেটা বাকি যৌগগুলি বলেছে, যেমন বাকি যৌগগুলি কি, KHCl2, KHBr2, KHI2, আচ্ছা এগুলোর অস্তিত্ব নেই কেন, মেন রিজন দুটোই, কারণ এই মৌলগুলির কিন্তু তড়িৎ ঋণাত্মকতা কম, এবার এরা আকারেও কিন্তু অনেক বড়, ঠিক আছে, আকারে অন্যান্য হ্যালোজেন মৌল, যেমন এর হ্যালাইড আয়নগুলি কী করবে, হাইড্রোজেন বন্ধন গঠন করতেও পারবে না যেহেতু এদের আকার বড়, তার মধ্যে এদের তড়িৎ ঋণাত্মকতাও কম, সেজন্য ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন কিন্তু HX2- আয়ন গঠন করতে পারে না, সেই জন্যই KHCl2, KHBr2, তারপর KHI2 লবণের কিন্তু অস্তিত্ব নেই।
এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, PH3 অপেক্ষা NH3 উত্তম জটিল যৌগ গঠনকারী বিকারক কেন? আচ্ছা দেখো, নাইট্রোজেন কিন্তু ফসফরাস অপেক্ষা আকারে ছোট হয়। এবার আকারে ছোট হওয়ার জন্য অ্যামোনিয়া অর্থাৎ NH3-তে যে নাইট্রোজেন রয়েছে, নাইট্রোজেনের ওপর ইলেকট্রন ঘনত্ব PH-তে যে ফসফরাস রয়েছে তার ইলেকট্রন ঘনত্ব অপেক্ষা কিন্তু বেশি, যেহেতু এর আকার ছোট সেজন্য এই ঘটনাটি ঘটছে। এরপরে অ্যামোনিয়া PH3 অপেক্ষা কিন্তু শক্তিশালী লুইস ক্ষারক। এবার যেহেতু এটি শক্তিশালী লুইস ক্ষারক সেজন্য অ্যামোনিয়া PH3 অপেক্ষা অনেক সহজে কী করবে, ধাতব আয়নকে ইলেকট্রন জোড় দানের মাধ্যমে কিন্তু জটিল যৌগ গঠন করতে পারবে। সেজন্যই অ্যামোনিয়া অপেক্ষাকৃত ভালো জটিল যৌগ গঠনকারী বিকারক PH3 অপেক্ষা। নেক্সট কোয়েশ্চেন দেখো, গ্রুপ 15 মৌলসমূহের হাইড্রোক্সাইডগুলির মধ্যে BiH বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি কেন? নেক্সট কোয়েশ্চেন দেখো, আর্দ্র ক্লোরিন শুষ্ক রঙিন বস্তুকে বিরঞ্জিত করতে পারে কিন্তু শুষ্ক ক্লোরিন পারে না কেন, ব্যাখ্যা করো। তারপরে বলেছে দেখো SiO2 এর গঠন লেখো এবং এটি ধ্রুবীয় না অধ্রুবীয় তার কারণ সহ বলো। এরপরে দেখো অক্সিজেন ও সালফারের বহুরূপগুলির মধ্যে সুস্থিত পরাচৌম্বক বহুরূপটির নাম ও সংকেত লেখো। দেখো এই কোয়েশ্চেনটা 2016-তে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, সাদা ফসফরাসকে কস্টিক সোডার দ্রবণ সহযোগে ফোটালে কি ঘটে, সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। এই কোয়েশ্চেনটি দেখো 2018-তে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, নেসলার বিকারক কি, এটি কি কাজে ব্যবহৃত হয়? এই কোয়েশ্চেনটি দেখো 2019-এ এসেছিল। দেখো নেসলার বিকারক কি বলো তো, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইটের ক্ষারীয় দ্রবণ। আচ্ছা, পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইটের সংকেতটা দেখে নাও, K2HgI4 হয়। এটার ক্ষারীয় দ্রবণকে কিন্তু আমরা নেসলার বিকারক নামে পরিচিত। এবার দেখো নেসলার বিকারকে যদি আমরা অতিরিক্ত পরিমাণে অ্যামোনিয়া গ্যাস চালনা করি তাহলে এটাকে আমরা মিলিয়ন্স বেসের আয়োডাইটের বাদামি অদক্ষেপ পড়বে। তো দেখো এই রিয়াকশনটা কিন্তু ইম্পর্টেন্ট। তো নেসলার বিকারকের সংকেত কি জানলাম, যে 2 অণু K2HgI4 প্লাস হচ্ছে অ্যামোনিয়া প্লাস 3 অণু পটাশিয়াম হাইড্রোক্সাইড, এর থেকে কি উৎপন্ন হবে, মিলিয়ন্স বেস এর আয়োডাইড। মানে কি লিখবে, প্রথমত Hg লিখবে, হ্যাঁ এটা মনে রাখার টিক্স। প্রথমত Hg মানে প্রথমত ও লেখো, এবার ও এর পাশাপাশি কি লিখবে, Hg লিখবে। তো প্রথমত ও দিলে তারপর Hg তারপর Hg। তো দেখো প্রথমত ও লিখবে, তারপর Hg, দুপাশে Hg লিখবে, ঠিক আছে। এরপরে যেটা ডান সাইড থাকবে, ডান সাইডে I লিখবে একটা, আর ওই দিকে লিখবে NH2 অর্থাৎ N তারপর H2, এটার কি পড়বে, অদক্ষেপ পড়বে। এবার এখানে সাইড প্রোডাক্ট হিসেবে 7 অণু পটাশিয়াম আয়োডাইড অর্থাৎ 7Ki, আর হচ্ছে 2 অণু জল উৎপন্ন হবে অর্থাৎ H2O উৎপন্ন হবে। চলো এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, ক্লোরিন গ্যাসকে উত্তপ্ত ঘন KOH দ্রবণে চালনা করলে কি ঘটে, সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। এই কোয়েশ্চেনটি দেখো 2019-এ এসেছিল। তারপরের কোয়েশ্চেন, SF6 এর অস্তিত্ব থাকলেও SH6 এর অস্তিত্ব নেই, কারণ কি? দেখো ফ্লোরিন কি, ফ্লোরিন হচ্ছে সর্বাধিক শক্তিশালী একটা জারক দ্রব্য। এবার এটি সর্বাধিক শক্তিশালী জারক দ্রব্য হওয়ার জন্য সালফারকে কিন্তু আমরা সর্বোচ্চ জারণ স্তর কত হয়, +6 জারিত করতে পারি। সেজন্য এটা কি SF6 গঠন অবশ্যই করবে, কারণ কি এর সর্বাধিক জারণ স্তর তো +6। এরপরে অপরদিকে যদি আমরা বলি হাইড্রোজেন কি অতি দুর্বল একটা জারক দ্রব্য। এবার অতি দুর্বল জারক দ্রব্য হওয়ার জন্য এটা কিন্তু সালফারকে সর্বোচ্চ জারণ স্তরে জারিতই করতে পারবে না, কারণ এর সর্বোচ্চ জারণ স্তর নাই। তো তার জন্য কিন্তু SH6 গঠিত হবে না। আর SF6, সেজন্য SF6 এর অস্তিত্ব থাকলেও SH6 এর অস্তিত্ব কিন্তু নেই। দেখো নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে, H3PO3 এর ডিপ্রোপরশনোসেন বা অসমঞ্জস্য বিক্রিয়াটি লেখো। নেক্সট কোয়েশ্চেনে বলেছে Na2HPO4 একটি অ্যাসিড লবণ কিন্তু Na2HPO3 একটি প্রশম লবণ, কারণ ব্যাখ্যা করো। তারপরে বলেছে সাদা ফসফরাস লাল ফসফরাস অপেক্ষা অধিক সক্রিয় কেন। তারপরে বলেছে ফসফরাসের ক্যাটিনেশন প্রবণতা নাইট্রোজেন অপেক্ষা বেশি কেন। তারপরে দেখো বলেছে গাঢ় ও উত্তপ্ত কস্টিক সোডা দ্রবণের সঙ্গে সাদা ফসফরাসের বিক্রিয়া ঘটানো হলো কি ঘটে। নেক্সট বলেছে সাদা ফসফরাসের সঙ্গে HNO3 এর বিক্রিয়া ঘটানো হলো কি ঘটে।
নেক্সটে বলেছে দেখো N2O এবং NO2 এর মধ্যে কোনটি বেশি ধ্রুবীয় ও কেন। তারপরে নেক্সট কোয়েশনে বলেছে দেখো NO গ্যাসীয় অবস্থায় পরাচুম্বক কিন্তু তরল অবস্থায় চুম্বকীয় বা ডায়াম্যাগনেটিক কেন। নেক্সটে বলেছে F2O Cl2 এর সঙ্গে পৃথকভাবে গাঢ় ও উত্তপ্ত NaOH দ্রবণ এবং লঘু ও শীতল দ্রবণের সঙ্গে বিক্রিয়া ঘটানো হলো, কি ঘটে। তারপরে দেখো বলেছে NaBr এবং NaI লবণের সঙ্গে গাঢ় H2SO4 এর বিক্রিয়ায় HBr এবং HI এর প্রস্তুত করা যায় না কেন। দেখো তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি মানে খুব সামনেই, তাই আমরা খুব একটা বিশ্লেষণ বা অ্যানালাইজ করতে পারলাম না, কারণ ভিডিওটা প্রচুর বড় হয়ে যাচ্ছে। তো শুধু কোয়েশ্চেন রিড করছি, তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে আর বই থেকে খুঁজে খুঁজে পড়ে নেবে কিন্তু। নেক্সট কোয়েশ্চেনে দেখো বলেছে ওজনের সংস্পর্শে স্টার্চ মিশ্রিত KI এর দ্রবণের সিক্ত কাগজের বর্ণ নীল হয়ে যায় কেন। দেখো এখানের প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তো অবশ্যই পড়ে নেবে কিন্তু, আর ভালো করে পড়বে কারণ তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। নেক্সটে দেখো বলেছে আয়োডিনের জলের দ্রাব্যতা কম কিন্তু ওই দ্রবণে KI যোগ করলে আয়োডিনের দ্রাব্যতা বৃদ্ধি পায় কেন। নেক্সটে বলেছে I2 অপেক্ষা ICl অধিক সক্রিয় কেন। লাস্ট বলেছে SO2 ও Cl2 এর বিরঞ্জন ধর্মের তুলনা করো। এরপরে নেক্সট চ্যাপ্টার দেখো ডি ব্লক অ্যান্ড এফ ব্লক। এর ফার্স্ট কোয়েশ্চেন 3D সারির কোন মৌলটি সর্বাধিক সংখ্যক জারণ স্তর প্রদর্শন করে এবং কেন। দেখো 3D সারি যেটা রয়েছে, 3D সারির কোন মৌলটি সর্বাধিক জারণ সংখ্যক প্রদর্শন করে, তো এক্ষেত্রে অ্যান্সার হবে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ কিন্তু সব থেকে বেশি জারণ স্তর প্রদর্শন করে। আর হচ্ছে ম্যাঙ্গানিজ পরমাণুর 4s উপকক্ষে কি হয়, 4s উপকক্ষের 2টি ইলেকট্রন যদি ত্যাগ করে তাহলে এটাই +2 জারণ স্তর এ যৌগ প্রদর্শন করে। এবার দেখো ম্যাঙ্গানিজে যদি আমরা উৎপন্ন করি মানে ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে কি হয়, অর্গান অর্থাৎ থার্ড ব্র্যাকেটে অর্গান লিখলাম 3d5 4s2 3d5 4s2, ঠিক আছে। এবার দেখো 4s আর হচ্ছে 3d দুটো লক্ষ্য করো, হ্যাঁ 4s আর 3d যে উপকক্ষ রয়েছে তাদের কিন্তু শক্তিমাত্রা মানে এদের শক্তিমাত্রা কিন্তু বেশিটা পার্থক্য থাকে না। এবার না থাকার জন্যই কি হয়, পরমাণুটি 3D উপকক্ষের কি হয় 5টা অযুগ্ম ইলেকট্রন এরা কি করে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে। এবার ইলেকট্রন ত্যাগের মাধ্যমে এরা জোড় গঠন করে এবং আরও কি করে 5টি জারণ স্তরের যৌগ গঠন করে। 5টি জারণ স্তর বলতে কি +2 থেকে +7। সেজন্য 3D সারির ম্যাঙ্গানিজ যে মৌলটি রয়েছে সেই ম্যাঙ্গানিজ মৌলটি কিন্তু সর্বাধিক সংখ্যক জারণ স্তর প্রদর্শন করে। এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এটা দেখো MCQ আকারেও দিতে পারে, তারপর ব্যাখ্যামূলক হিসেবেও দিতে পারে, সেজন্য ভালো করে দেখে রাখবে। নেক্সট কোয়েশ্চেন দেখো সন্ধিগত মৌল ও তাদের যৌগগুলি অনুঘটক রূপে কাজ করে কেন। দেখো সন্ধিগত মৌলগুলির ক্ষেত্রে ফাঁকা ডি উপকক্ষক থাকে। এছাড়াও এদের যে ক্ষেত্রফল রয়েছে ক্ষেত্রফলও কিন্তু বেশি বড় হয় বা ক্ষেত্রফল বিশিষ্ট পৃষ্ঠতল বর্তমান থাকে। এছাড়াও এদের বহু সংখ্যক জারণ স্তর বর্তমান, সেজন্যই সন্ধিগত মৌলগুলি বা যে তাদের যৌগ রয়েছে সেই যৌগগুলি অনুঘটক রূপে কাজ করে। নেক্সট কোয়েশ্চেন দেখো সন্ধিগত মৌলসমূহ একাধিক জারণ স্তর প্রদর্শন করে কেন। তারপরে দেখো TiCl2 পরাচুম্বকীয় কিন্তু TiO2 অপরাচুম্বকীয় কেন। নেক্সটে দেখো কপার প্লাস এর লবণ বর্ণহীন হলেও কপার 2+ এর লবণগুলি রঙিন কেন। দেখো আমরা যদি কপার প্লাসের ইলেকট্রন বিন্যাস লিখি তাহলে কি হবে, আর্গন 3d10 4s0, অর্থাৎ তাহলে কি আর্গন 3d10 4s0। এবার দেখো এক্ষেত্রে কিন্তু এস যে অরবিটালটা রয়েছে এস এর উপরে কিন্তু 0 মানে ফাঁকা, তাই না, আর 3d10 রয়েছে। আচ্ছা এই আয়নে 3d উপকক্ষটা ইলেকট্রন দ্বারা সম্পূর্ণরূপেই পূর্ণ, সেই জন্যই এটি কী হবে, দৃশ্যমান আলোকরশ্মি শোষণের মাধ্যমে ইলেকট্রনের যে ডিডি স্থানান্তর থাকে অর্থাৎ ডিডি ট্রানজিশন সেটা ঘটবে না। এবার অপর দিকে যদি আমরা কপার 2+ ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি দাঁড়াবে, দেখো অর্গান 3d9 4s0। তো এক্ষেত্রেও সেম দেখো 3d যে উপকক্ষটা রয়েছে এটা কিন্তু ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকে অর্থাৎ 3d9, তাই না। তো 3d9 যেহেতু রয়েছে তাহলে এটা দৃশ্যমান আলোকরশ্মি শোষণের মাধ্যমে ডিডি ইলেকট্রন
ডিডি ইলেকট্রনের স্থানান্তর বা ডিডি ট্রানজিশন বলতে পারো, সেটা কিন্তু এক্ষেত্রে ঘটবে। কারণ এক্ষেত্রে ডি অরবিটাল কী রয়েছে, আংশিকভাবে পূর্ণ রয়েছে। সেজন্যই কপার প্লাসের লবণগুলি বর্ণহীন হলে পরেও কপার 2 প্লাসের লবণগুলি কিন্তু রঙিন হয়। নেক্সট দেখো, জলীয় দ্রবণে কপার প্লাস অপেক্ষা কপার 2 প্লাস এর সুস্তি বেশি কেন? নেক্সটে দেখো KMnO4 এর বেগুনি বর্ণের কারণ কি? নেক্সট দেখো Mn3 প্লাস ও Cr2 প্লাস এর মধ্যে কোনটি অধিক শক্তিশালী জারক দ্রব্য ও কেন? দেখো Mn3 প্লাস এর জারণ ক্ষমতা Cr2 প্লাস অপেক্ষা কিন্তু বেশি হয়। আচ্ছা, আমরা প্রথমত ম্যাঙ্গানিজ অর্থাৎ Mn3 প্লাসের ইলেকট্রন বিন্যাসটা লিখে নিই। তাহলে এক্ষেত্রে আর্গন 4s03d4 এটা কিন্তু খুব সহজেই একটি ইলেকট্রন গ্রহণ করবে। এবার Mn2 প্লাসের ক্ষেত্রে আর্গন 4s03d5 এই আয়নে বিজারিত হয়ে যাবে। কারণ কি, এর যে ইলেকট্রন বিন্যাস রয়েছে, ইলেকট্রন বিন্যাসটা কিন্তু সুস্থিত। কেন? কারণ এর ডি উপকক্ষটি অর্ধপূর্ণ অবস্থায় রয়েছে। অর্থাৎ কি রয়েছে, 4s03d5, তাই না? 5 মানে কি, অর্ধপূর্ণ, সেজন্য অর্ধপূর্ণ অবস্থায় রয়েছে, সেজন্য এটি কী হবে, বিজারিত হবে 3d5। ওকে, অর্ধপূর্ণ, সেজন্য এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে। এরপরে দেখো কপার 2 প্লাস। আচ্ছা, কপারের ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি কপার 2 প্লাসের ক্ষেত্রে, তাহলে অর্গান 4s03d4 আসবে। ঠিক আছে, তো দেখো এটা কি হবে, দ্রুত ইলেকট্রন বর্জন করতে পারবে। বর্জন করে কি উৎপন্ন করবে, ক্রোমিয়াম 3 প্লাস এই আয়নে কিন্তু জারিত হয়ে যাবে। কেন? কারণ জলীয় দ্রবণে যেটা রয়েছে ক্রোমিয়াম 3 প্লাস, সেটা আয়নটা T2Z3 ইলেকট্রন বিন্যাস পায়। ঠিক আছে, এই বিন্যাস লাভ করে, যেটা কি হয়, অধিক শক্তিশালী। সেজন্যই Mn3 প্লাস আর Cr2 প্লাস এর মধ্যেই Mn3 প্লাস কিন্তু শক্তিশালী জারক দ্রব্য রূপে আচরণ করে। নেক্সট কোয়েশ্চেন দেখো, KMnO4 কে রঙিন বোতলে রাখা হয় কেন? আচ্ছা দেখো, এক্ষেত্রে আমরা যদি বলি লাইটের প্রভাবে বা আলোর প্রভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অর্থাৎ KMnO4 এর যদি আমরা ফুল ফর্ম বলি, সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা কি হয়, ধীরে ধীরে বিয়োজিত হয়। ঠিক আছে, ধীরে ধীরে বিয়োজিত হয়ে পটাশিয়াম ম্যাঙ্গানেট অর্থাৎ K2MnO4 তাহলে কি উৎপন্ন করে, মনে রাখবে, হ্যাঁ, K2MnO4 আর হচ্ছে এটাতে পরিণত হয়। এর সঙ্গে সঙ্গে কি উৎপন্ন করে, ম্যাঙ্গানিজ উৎপন্ন করে। ম্যাঙ্গানিজ অর্থাৎ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অর্থাৎ MnO2 উৎপন্ন করে। আর কি উৎপন্ন করে, এর পাশাপাশি অক্সিজেন গ্যাসও উৎপন্ন করে। সেজন্যই আমরা কি করি, KMnO4 কে গাঢ় রঙিন বোতলে রাখি। তো এই ক্ষেত্রে রিয়াকশনটাও ইম্পর্টেন্ট। তো 2 অণু KMnO4 2 KMnO4 অ্যারো, এখান থেকে টেম্পারেচার কত দেব, 513 কেলভিন, মাস্ট বি মেনশন করবে 513 কেলভিন। তো এক্ষেত্রে কি উৎপন্ন হলো, K2MnO4 মানে পটাশিয়াম ম্যাঙ্গানেট K2MnO4 প্লাস ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অর্থাৎ MnO2 আর হচ্ছে অক্সিজেন গ্যাস আকারে বেরিয়ে যাবে। অর্থাৎ O2 অ্যারো উপরের দিকে দেবে, মানে কি গ্যাস আকারে বেরিয়ে যাচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, LaOH হোল থ্রাইস এবং LuOH হোল থ্রাইস এর মধ্যে কোনটি অধিকতর ক্ষারীয় এবং কেন? এই কোয়েশ্চেনটায় এবছর যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ 2025-এ, তাদের জন্য এই কোয়েশ্চেনটি মোস্ট ইম্পর্টেন্ট। এটাতে যতগুলো স্টার পারো দিয়ে দাও, এটা অনেক 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তো অবশ্যই ভালো করে বুঝবে। দেখো, ল্যান্থানাইট সংকোচনের কারণে কিন্তু La3 প্লাস আয়নের তুলনায় Lu3 প্লাস আয়নের কিন্তু আকারটা খুবই ছোট। অর্থাৎ কি, এক্ষেত্রে যেটা রয়েছে La অর্থাৎ লিথিয়াম হাইড্রোক্সাইড LaOH হোল থ্রাইস এর আকার কিন্তু খুব ছোট। এবার ফাজনের সূত্র অনুসারে আমরা কি জানি, ফাজনের সূত্র অনুসারে আমরা বলতে পারি LuOH হোল থ্রাইস অর্থাৎ লিথিয়াম হাইড্রোক্সাইডের সমযোজী চরিত্র LuOH হোল থ্রাইসের সমযোজী চরিত্র কিন্তু LaOH হোল থ্রাইসের অপেক্ষা বেশি হয়। অর্থাৎ LaOH হোল থ্রাইস কিন্তু অধিক আয়নীয় যৌগ হয়। এবার অধিক আয়নীয় যৌগ হওয়ার জন্য এটা দ্রুত আয়নিত হয়ে অধিক সংখ্যক OH মাইনাস আয়ন উৎপন্ন করে। সেজন্যই তীব্র ক্ষারধর্ম দেখায়। যেহেতু এটা কি করছে, OH মাইনাস আয়ন উৎপন্ন করতে পারছে, সেজন্য এটা কি তীব্র ক্ষারধর্মী। সেজন্যই LaOH হোল থ্রাইস এবং LuOH হোল থ্রাইসের মধ্যে অধিকতর ক্ষারীয় ধর্ম প্রদর্শন করে। এর পরের কোয়েশ্চেন দেখো, GD এর ইলেকট্রন বিন্যাস লেখো। দেখো, গ্যালাডিয়ামের ইলেকট্রন বিন্যাস আছে। গ্যালাডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত হয়, 64। তাহলে এটা আমরা
জেডি এক্সি অর্থাৎ জেনন দ্বারা চিহ্নিত করব। তো প্রথমত থার্ড ব্র্যাকেটের মধ্যে জেনন অর্থাৎ জেড এক্সই সাফিক্সে কত লিখবে 54, কারণ জেননের যদি আমরা বলি পরমাণু ক্রমাঙ্ক কত হয় 54। তারপরে লিখবে 4f7, 4f7 অর্থাৎ এফ অরবিটালে কত 7টা ইলেকট্রন, 5d অরবিটালে 1, 5d1, 6s2। ঠিক আছে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইলেকট্রন বিন্যাস। এর পাশাপাশি তুমি যদি লিউটিশিয়াম তারপর সিরিয়াম এর ইলেকট্রন বিন্যাস জেনে নাও তাহলেও কিন্তু ভালো হবে। তো দেখো এসিই অর্থাৎ 58 এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস চিহ্নিত করি তাহলে এর ক্ষেত্রে এক্সি 54 সিমিলার ওয়েতে এক্ষেত্রে হবে 4f1, 5d1, 6s2। তাহলে কি বললাম, এক্সি সাফিক্সে কত লিখবে 54, ওকে। তারপর হচ্ছে 4f1, 5d1, 6s2, 5d1, 6s2। প্রথমে কিন্তু এক্সি সাফিক্সে কি লিখবে 54। ঠিক আছে, এবার এলিউ এর যদি আমরা হচ্ছে ইলেকট্রন বিন্যাস চিহ্নিত করি তাহলে কি হবে, এক্ষেত্রে সেম জেনন দিয়েই করবে। তো এক্ষেত্রে হবে এক্সি সাফিক্সে 54 থার্ড ব্র্যাকেটের ভিতর, তারপর আসবে 4f14, 5d1, 6s2। ঠিক আছে, তাহলে 4f14 আসবে, 4f14, 5d1, 6s2। এটাও কিন্তু মোস্ট, এই তিনটাই কিন্তু তোমাদের ইলেকট্রন বিন্যাসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তার মধ্যে গ্যালাডিয়ামটা সব থেকে বেশি, তো ভালো করে দেখবে। দেখো এই সাজেশনগুলো আমরা বেস্ট থেকে বেস্ট দিচ্ছি, আর এই সাজেশনগুলো বেস্ট সাজেশন, কেমিস্ট্রির বেস্ট সাজেশন আমরা দিচ্ছি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও আমরা তোমাদের জন্য। আমরা এরপরেও আরও অনেক বেশি ক্লাস নিয়ে আসবো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। চলো নেক্সট কোয়েশ্চেন, ইউ এবং ওয়াইবি মৌল দুটি +2 চার্জ স্তর প্রদর্শন করে কেন? নেক্সট কোয়েশ্চেন দেখো, ল্যান্থেনাইড ও অ্যাক্টিনাইড সমূহের সাধারণ জারণ স্তর উল্লেখ করো। এ দুটোর ক্ষেত্রেই +3 হবে জারণ স্তর। এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড সমূহের সাধারণ জারণ স্তর কত হয়, +3, ওকে। নেক্সট কোয়েশ্চেন দেখো, Ce+3+ সহজে Ce4+ এ জারিত হয় কেন? দেখো এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনই মিস কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছে, বেস্ট থেকে বেস্ট বুঝিয়ে দিচ্ছেন। তো অবশ্যই ভালো করে বুঝবে আর সাবস্ক্রাইব করে রেখো। আচ্ছা দেখো এক্ষেত্রে কি বলেছে, Ce3+ সহজেই Ce4+ এ জারিত হয়। এর কারণ দেখো প্রথমত আমরা Ce3+ এর ইলেকট্রন বিন্যাস লিখে নিই। তো দেখো এক্ষেত্রে কি হবে, এক্সি হবে, আচ্ছা এক্সি সাফিক্সে 54 লিখতে পারো, নাও পারো, নো কোনো প্রবলেম নেই। তারপর এক্ষেত্রে কি হবে 4f1, 5d0, 6s0। কেন, কারণ এখানে 3+ বলেছি তাই না, তাহলে ডি কক্ষ থেকে ইলেকট্রন বেরিয়ে গেল আর এস কক্ষ থেকেও ইলেকট্রন বেরিয়ে গেল। এটা কি, এইটি হচ্ছে ত্রিযোজী আয়ন। ঠিক আছে, এই যে ত্রিযোজী আয়নটা রয়েছে এটা কিন্তু 4f উপকক্ষে উপস্থিত ইলেকট্রনটাকে পরিত্যাগ করে দেবে। ঠিক আছে, পরিত্যাগ করে একটা নিষ্ক্রিয় গ্যাস মানে জেননের মতো একটা সুস্থায়ী ইলেকট্রন বিন্যাস লাভ করবে। সেজন্যই Ce3+ কিন্তু সহজেই একটা ইলেকট্রন বাদ দিয়ে দেবে বা পরিত্যাগ করবে বা বর্জন করবে, এর মাধ্যমে সে সহজেই Ce4+ এ জারিত হয়ে যাবে, একদম সহজে স্টেবল হয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, V2O5 অনুঘটক রূপে কাজ করে কেন? আচ্ছা দেখো V2O5 বলতে কি, ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড, তাই না, 5টা অক্সিজেন রয়েছে। আচ্ছা ভ্যানাডিয়াম পরমাণুর 3D উপকক্ষে কি থাকে, ফাঁকা ডি অরবিটাল থাকে। কি থাকে, ফাঁকা ডি অরবিটাল। এবার এই ফাঁকা ডি অরবিটাল থাকার জন্যই এটা কি করে, বিবিধ জারণ স্তর প্রদর্শন করতে পারে। এবার এই ধর্মটাকে মেইনলি কাজে লাগিয়ে ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড একটা অস্থায়ী অন্তর্বর্তী যৌগ, যেটাকে কি বলে V2O4, এই যৌগটাকে গঠন করে। এবার এই যৌগ গঠনের মাধ্যমে এটা কি করে, বিক্রিয়ককে বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত করে দেয়। আর বিক্রিয়াটি কি হয়, নিম্নতর যে সক্রিয়করণ শক্তি রয়েছে সেই শক্তি বিশিষ্ট বিকল্প পথের মাধ্যমেই সম্পন্ন হয়, এবং এভাবে কি করে, বিক্রিয়ার যে গতি রয়েছে গতিটাকে ফাস্ট করে দেয় অর্থাৎ ত্বরান্বিত করে দেয়। এইভাবেই ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড অর্থাৎ V2O5 কিন্তু অনুঘটক রূপে কাজ করে, খুব সুন্দর অনুঘটক। তাহলে এইভাবেই V2O5 অর্থাৎ ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড অনুঘটক রূপে সুন্দরভাবে কাজ করে। এরপরে দেখো নেক্সট চ্যাপ্টার, জটিল যৌগ। দেখো এখানে ফার্স্ট কোয়েশ্চেন, যুগ্ম লবণ ও জটিল লবণের মধ্যে পার্থক্য লেখো। দেখো যুগ্ম লবণ বা যেটাকে বলে দ্বিলবণ, এটি কেবলমাত্র কঠিন অবস্থাতেই স্থায়ী হয়। আর জটিল লবণ কি, এটা কঠিন অবস্থা বা জলীয় দ্রবণ উভয় ক্ষেত্রেই কিন্তু স্থায়ী হয়। এবার যদি আমরা বলি সমবায়বতা, তো যুগ্ম লবণ বা দ্বিলবণ কিন্তু সমবায়তা প্রদর্শন করে না,
কিন্তু জটিল লবণ যেটা রয়েছে সেটা সমবায়বতা প্রদর্শনে সক্ষম, অর্থাৎ সমবায়তা প্রদর্শন করে। এবার আয়নী ভবন যদি বলি, তাহলে দ্রবণে যুগ্ম লবণ বা দ্বিলবণ কি করে, দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে কি করে, উপাদান আয়নসমূহ উৎপন্ন করে। আর জটিল লবণের জটিল অংশটি যেটা রয়েছে সেটা কিন্তু দ্রবণে আয়নিত হয় না। দেখো মিস কিন্তু আমাদের খুব ভালো করে খুব বেস্ট থেকে বেস্ট বোঝাচ্ছেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এরপরেও আমরা অনেক 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 বেশি ক্লাস নিয়ে আসবো। তোমরা সাথে থাকলে আমরা খুব ভালো করে সব সেগুলো যে আছে অ্যানালাইজগুলো খুব ভালো করে করে দিতে পারবো। আর আমরা আজকে বেস্ট থেকে বেস্ট বুঝাচ্ছি, তো অবশ্যই বুঝবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, NiCl4 হোল টু দি পাওয়ার 2 ও NiCN হোল 4 টু দি পাওয়ার 2 এর চুম্বকীয় প্রকৃতির ভিন্ন কেন? নেক্সট কোয়েশ্চেন দেখো, CuNH3 হোল 4 হোল টু দি পাওয়ার 2+ আয়নটি রঙিন কিন্তু CuCN হোল 4 আয়নটি বর্ণহীন কেন, ব্যাখ্যা করো। দেখো এই কোয়েশ্চেনটা 2017-তে এসেছে, তো এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই ভালো করে বুঝবে। আর মিস কিন্তু বেস্ট বোঝাচ্ছেন। আচ্ছা দেখো এক্ষেত্রে কি বলেছে, CuNH3 হোল 4 টু দি পাওয়ার 2+। প্রথমত আমরা এই জটিল আয়নটিতে যে কপার রয়েছে অর্থাৎ কপার 2+, এই আয়নের প্রথমত ইলেকট্রন বিন্যাসটা লিখে নিই। তো দেখো এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে হবে আর্গন 3d9, ঠিক আছে, Ar 3d9 হবে। এবার দেখো এক্ষেত্রে কেন্দ্রীয় যে ধাতব পরমাণু রয়েছে সেটা কিন্তু আংশিকভাবে পূর্ণ, কেন, কারণ 3d9, তাই না। এবার 9 মানে সেটা তো আংশিকভাবে পূর্ণ। এবার এই আংশিকভাবে পূর্ণ থাকায় ডি উপকক্ষকের উপস্থিতির কারণেই কিন্তু এক্ষেত্রে ডিডি স্থানান্তর সম্ভব হবে। যেহেতু ডিডি স্থানান্তর বা ডিডি ট্রানজিশন এক্ষেত্রে হচ্ছে, সেজন্যই CuNH3 হোল 4 টু দি পাওয়ার 2+ আয়নটা কিন্তু রঙিন হবে। আচ্ছা দেখো কোনো একটা জটিল আয়ন রঙিন হওয়ার মেন যে ফ্যাক্টর সেটা যে ডি অরবিটাল রয়েছে, সেই ডি অরবিটালকে প্রথমত ফার্স্ট কন্ডিশন কি, আংশিকভাবে পূর্ণ থাকতে হবে। দেন তারপরেই কিন্তু এক্ষেত্রে যে ইলেকট্রনের ডিডি স্থানান্তর সেটা ঘটবে। আর ইলেকট্রনের ডিডি স্থানান্তর ঘটলেই কিন্তু যৌগটা কি করবে, যৌগটা রঙিন আকার ধারণ করবে। এবার অপরপক্ষে যদি আমরা বলি CuCN হোল 4 টু দি পাওয়ার 3-, এই জটিল আয়নটিতে কপার প্লাস আয়নের ইলেকট্রন বিন্যাস। তো এক্ষেত্রে দেখো Ar 3d10। আচ্ছা 3d10 আমি কি বললাম, ফার্স্ট কন্ডিশনে বললাম ডি উপকক্ষকে কিন্তু আংশিকভাবে পূর্ণ থাকতে হবে, তাই না। কিন্তু দেখো এক্ষেত্রে 3d Ar থার্ড ব্র্যাকেটের ভিতরে Ar 3d10, ঠিক আছে। এবার 3d10 কি রয়েছে, পরিপূর্ণ রয়েছে, তাই না। তো কেন্দ্রীয় ধাতব আয়নের সম্পূর্ণরূপে পূর্ণ ডি উপকক্ষকের উপস্থিতির কারণেই কিন্তু ইলেকট্রনের ডিডি স্থানান্তর সম্ভব হবে না। ফলে CuCN হোল 4 3- আয়নটা কি হবে, বর্ণহীন হবে, কারণ এক্ষেত্রে ইলেকট্রনের ডিডি স্থানান্তরই হচ্ছে না, সেজন্য এই জটিল আয়নটা কালারলেস বা বর্ণহীন হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, CONH3 হোল 5 SO4 Br এবং CONH3 হোল 5 Br SO4 জটিল যৌগ দুটি কীরূপ সমবায়বতা প্রদর্শন করে, যৌগ দুটির মধ্যে কিভাবে পার্থক্য নিরূপণ করবে। দেখো এই কোয়েশ্চেনটি 2019-এ এসেছে। নেক্সট কোয়েশ্চেন, মোল লবণের সংকেত লেখো, এটি কি ধরনের লবণ। নেক্সট কোয়েশ্চেন, CONH3 5Br SO4 সংকেতযুক্ত একটি জটিল যৌগ জলীয় দ্রবণে AgNO3 এর জলীয় দ্রবণের সঙ্গে বিক্রিয়ায় খুব সহজেই হলদেটে সাদা পদক্ষেপ দেয়। জটিল যৌগটির গঠন সংকেত লেখো এবং সংশ্লিষ্ট বিক্রিয়াটি উল্লেখ করো। দেখো এই কোয়েশ্চেনটি 2016-তে এসেছিল। নেক্সট কোয়েশ্চেন, PTBrClNH3 NO2 জটিল আয়ন এর ত্রিমাত্রিক সমবায়বগুলির গঠনাকৃতি দাও, এগুলি কি আলোকীয় সমবায়বতা দেখায়। তাহলে সন্ধিগত ধাতুগুলি পাই কমপ্লেক্স গঠনে সম্ভব হয় কেন। দেখো সন্ধিগত মৌলের যে পরমাণু রয়েছে বা আয়নে উপস্থিত শক্তি বিশিষ্ট ফাঁকা ডি অরবিটাল, তার মানে মেইনলি সন্ধিগত মৌলের ক্ষেত্রে কি থাকে, ফাঁকা ডি অরবিটাল থাকে। এবার এই ফাঁকা ডি অরবিটাল লোকালাইজড বা ডিলোকালাইজড যে রয়েছে সেটা পাই ইলেকট্রন সমন্বিত লিগ্যান্ড কী হতে পারে, যেমন CH2 ডাবল বন্ড CH2 হতে পারে, তারপর বেনজিন রিং C6H6 এগুলি হতে পারে। এবার ওই ফাঁকা কক্ষকে পাই ইলেকট্রন যে রয়েছে, পাই ইলেকট্রন প্রদানের মাধ্যমেই কিন্তু ধাতু লিগ্যান্ড বন্ধন গঠন করতে সক্ষম হয়। সেই জন্যই সন্ধিগত ধাতুগুলি কী করে, পাই কমপ্লেক্স গঠন করে।
এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন Mn2CO10 যৌগে Mn এর কার্যকারী পারমাণবিক সংখ্যা গণনা করো। আচ্ছা দেখো, এক্ষেত্রে প্রথমত আমরা যৌগটা দেখি কি রয়েছে, Mn2CO10, ঠিক আছে। তো প্রথমত এই যৌগের গঠনাকৃতি যদি আমরা বানাই তাহলে এক্ষেত্রে CO5Mn, তাহলে কি হবে CO5Mn বন্ড MnCO5, এটাকে কিন্তু এইভাবে আমরা লিখবো। এটা হচ্ছে যৌগটার গঠনাকৃতি। এবার দেখো ম্যাঙ্গানিজের নিজস্ব একটা ইলেকট্রন সংখ্যা রয়েছে কত, 25, তাই না? কারণ ম্যাঙ্গানিজের পরমাণু ক্রমাঙ্ক কত হয় আমরা সবাই জানি, এটা 25 হয়, তাই না? এবার দেখো 25, তো 5 অণু লিগ্যান্ড থেকে এক্ষেত্রে লব্ধ ইলেকট্রন সংখ্যা কত পাবো আমরা, 10 পাবো, মানে 2 × 5 অর্থাৎ 10। তাহলে এক্ষেত্রে দেখো ম্যাঙ্গানিজ বন্ড ম্যাঙ্গানিজ অর্থাৎ Mn বন্ড Mn বন্ধন থেকে প্রাপ্ত ইলেকট্রন সংখ্যা কত পেলাম, 1 পেলাম, তাই না? তাহলে দেখো ম্যাঙ্গানিজের কার্যকারী পারমাণবিক সংখ্যা সমান সমান আমরা বলতে পারি ম্যাঙ্গানিজ এর পারমাণবিক সংখ্যা মাইনাস ম্যাঙ্গানিজ এর জারণ সংখ্যা প্লাস 2 × লিগ্যান্ডের সংখ্যা প্লাস 1। এটা কিন্তু এটা হচ্ছে কোনো কার্যকরী পারমাণবিক সংখ্যার নির্ণয় করার প্রসেস, তাই তো? এক্ষেত্রে ম্যাঙ্গানিজ বের করতে বলছে। তো দেখো এক্ষেত্রে আমাদের প্রথমত ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা কত হয়, 25, 25 মাইনাস ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত, 0 প্লাস 2 × লিগ্যান্ড। আচ্ছা লিগ্যান্ডের সংখ্যা আমরা কত পেলাম, Mn বন্ড Mn, এক্ষেত্রে প্রাপ্ত ইলেকট্রন সংখ্যা 1, সেজন্য লিগ্যান্ডের সংখ্যা কত হবে, আচ্ছা লিগ্যান্ডের সংখ্যা হচ্ছে কত, 2 × 5, 2 × 5 অর্থাৎ কি 10 প্লাস হচ্ছে 1। তাহলে এক্ষেত্রে টোটাল যেটা আমরা ম্যাঙ্গানিজের কার্যকরী পারমাণবিক সংখ্যা পাবো সেটা হবে 36। তাহলে 25 মাইনাস 0, দেখো এটাকে আমি আবার প্রথম থেকে লিখে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। তো প্রথমত হবে কত, 25 মাইনাস 0 প্লাস 2 × 5 প্লাস হবে 1, তাহলে এটা ইকুয়াল টু কত আসবে, 36 অর্থাৎ 36। তাহলে ম্যাঙ্গানিজের কার্যকরী পারমাণবিক সংখ্যা কত, 36 হবে। এরপরে দেখো নেক্সট কোয়েশ্চেন কেন্দ্রীয় ধাতব পরমাণুর সংকরায়নের প্রকৃতি উল্লেখ করো। CrCO6 এর গঠনাকৃতি ও চৌম্বক ধর্ম ব্যাখ্যা করো। নেক্সট কোয়েশ্চেন সন্ধিগত মৌলগুলি জটিল যৌগ গঠন করে কেন। তারপরের কোয়েশ্চেন দেখো অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, ফ্লেক্সিডেন্ট লিগ্যান্ড ও চিলেটিং লিগ্যান্ড কাকে বলে, উদাহরণ দাও। নেক্সট কোয়েশ্চেন দেখো CuCN4 হোল টু দি পাওয়ার 3 মাইনাস ও CuCl4 হোল টু দি পাওয়ার 2 মাইনাস এর মধ্যে দ্বিতীয়টি বর্ণযুক্ত কিন্তু প্রথমটি নয় কেন। তারপরে কোয়েশ্চেন দেখো FeCN6 হোল টু দি পাওয়ার 3 মাইনাস বর্ণযুক্ত কিন্তু FeF6 হোল টু দি পাওয়ার 3 মাইনাস বর্ণহীন কেন। দেখো এক্ষেত্রে Cn মাইনাস যেটা রয়েছে, Cn মাইনাস কিন্তু একটা শক্তিশালী লিগ্যান্ড হওয়ার জন্য এক্ষেত্রে FeCN6 টু দি পাওয়ার 3 মাইনাস আয়নে কেন্দ্রীয় যে Fe3+ অর্থাৎ ফেরাস 3+ আয়ন রয়েছে, সেই ফেরাস 3+ আয়নের ইলেকট্রন বিন্যাস কি হবে, T2G5, ঠিক আছে? তাহলে কি হবে ইলেকট্রন বিন্যাস, T2G, T সাফিক্সে 2G টু দি পাওয়ার 5 হবে। তাই এক্ষেত্রে T2G থেকে EG তে সহজে ইলেকট্রন স্থানান্তর হবে এবং দৃশ্যমান অঞ্চলে ঘটার জন্য এটা বর্ণযুক্ত বা রঙিন হবে। এবার অপরপক্ষে দেখো ফ্লোরিন রয়েছে, তাই না? ফ্লোরিন বা F- কিন্তু একটা দুর্বল লিগ্যান্ড। এই দুর্বল লিগ্যান্ড হওয়ার জন্যই FeF6 টু দি পাওয়ার 3 মাইনাসে যে ফেরাস 3- আয়ন রয়েছে সেটার ইলেকট্রন বিন্যাস কী হবে, T2G অর্থাৎ T সাফিক্সে 2G টু দি পাওয়ার 3 ও EG2 হবে, এক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস সেটা হবে। এবার এক্ষেত্রে দেখো ডি কক্ষকগুলি যেটা রয়েছে সেটা কিন্তু হাফ ফিল্ড বা অর্ধপূর্ণ অবস্থায় থাকার জন্য এটা T2G থেকে EG-তে ইলেকট্রন স্থানান্তর হবে না, সেজন্যই জটিল আয়নটি কী হবে না, বর্ণহীন হবে, অর্থাৎ এটা কালারযুক্ত হবে না, কালারলেস হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো ক্রিস্টাল ফিল্ড স্টেরিলাইজেশন এনার্জি কাকে বলে। দেখো এক্ষেত্রে কি হবে, কোঅর্ডিনেশন অর্থাৎ এনটিটিতে লিগ্যান্ডগুলি দ্বারা সৃষ্ট ক্রিস্টাল ফিল্ড এর প্রভাবে কেন্দ্রীয় যে ধাতব আয়ন রয়েছে তার ডি অরবিটালগুলি কি হয়, বিভাজন ঘটে অর্থাৎ ভাঙন ঘটার ফলে ওই যে অরবিটালগুলি রয়েছে সেটার অরবিটালগুলিতে স্থানপ্রাপ্ত ইলেকট্রনসমূহ ব্যারি সেন্টারের সাপেক্ষে যে অতিরিক্ত স্থিতিশীলতা লাভ করে তাকে আমরা ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি বলবো। এই হচ্ছে সংজ্ঞাটা তোমাদের জন্য মোটামুটি ইম্পর্টেন্ট, তাও তোমরা বই থেকে ভালো করে পড়ে রাখবে। আমাদের অ্যানালাইজ ডিটেলস থেকে ডিটেলস অ্যানালাইজ করা এখানেই কমপ্লিট হলো। মিস আমাদের দুর্দর্শ থেকে দুর্দর্শ অ্যানালাইজ করে দিল, আর আমরা আজকে খুব সেই অর্থাৎ বেস্ট থেকে বেস্ট অ্যানালাইজ করলাম। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।
দেখো সামনে পরীক্ষার আগে খালি একটাই কথা মাথায় রাখবে, Revision, রিভিশন revision, রিভিশন। revision। তুমি যত রিভিশন করবে তোমার পরীক্ষা কিন্তু ততই তত বেশি ভালো ভালো হবে, হবে। তাই না? তার জন্য পরীক্ষার আগে শুধু রিভিশন করো। তোমাদের সাবস্ক্রিপশন আমাদের আমাদের মোটিভেশন। motivation। তার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, দিও। এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। আর দেখো আমরা তোমাদের জন্য কিন্তু ডিটেলস অ্যানালাইজ ভিডিও নিয়ে এসেছি, তাই না? তোমাদের প্রিয়জন হোক, বন্ধু বান্ধব হোক, তারপর তোমাদের চেনা জানা সবার কাছে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দেবে। আর তোমরা আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবে, কারণ তোমাদের সাবস্ক্রিপশন কিন্তু আমাদের মোটিভেশন। তোমরাও দুর্ধর্ষ থেকে দুর্ধর্ষ রেজাল্ট করো, তোমাদের যেন রেজাল্ট খুব ভালো হয়। সাথে সামনে সাথে পরীক্ষা। আমাদের সাপোর্ট করো যেন আমরা দাঁড়িয়ে যেতে পারি তোমাদের সাথে। তোমরাও খুব ভালো রেজাল্ট করো আর আমরাও যেন দাঁড়িয়ে যাই। তো চলো অবশ্যই একসাথে সাবস্ক্রাইব উঠি, করে কারণ চলো তোমার একসাথে স্বপ্ন আমার স্বপ্ন, চলো আমরা একসাথে পূরণ করব, তাই না? তো সামনে পরীক্ষার জন্য তোমাকে জানি Best থেকে best of luck। তোমার পরীক্ষা খুব ভালো হোক। একটাই কথা মনে রাখবে, রিভিশন যত করবে তোমার পরীক্ষা ততই ভালো হবে। সামনে পরীক্ষা, তোমাকে জানাই পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। তোমার পরীক্ষা খুব ভালো হোক, মন দিয়ে পড়াশোনা করো, খুব ভালো থেকো।